ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প রাজকুমারী ও বুনো হাঁসের গল্প। অনেক অনেক দিন আগের কথা। এক দেশে ছিল এক রাজা আর তার রানী। সাগর তীরে দেশটি ছিল অনেক ছোট্ট। ওই রাজার 11টি ছেলে ছিল আর ছিল একটি মেয়ে। মেয়েটিকে রাজা অনেক আদর করতেন। রাজা আদর করে তার নাম রেখেছিল সুনন্দা। রানী আর ছেলে মেয়ে নিয়ে রাজার সংসার ছিল খুব সুখের। রাজ্য জুড়ে তার ছিল অনেক সুনাম। প্রজারা রাজাকে খুব ভালোবাসত। একদিন রাজার সংসারে হঠাৎ দুঃখ নেমে এলো। রানী মারা গেলেন। রাজ্য জুড়ে নামলো দুঃখের বন্যা। কিন্তু রানী ছাড়া তো রাজ্য চলে না। তাই মনে অনেক দুঃখ নিয়ে রাজা আবার নতুন বিয়ে করলেন। কিন্তু নতুন রানী ছিল খুব দুষ্টু। সে রাজার 12 ছেলে মেয়েকে একদম আদর করত না। সবসময় তাদের বিরুদ্ধে রাজার কানে গিয়ে নানা কথা বলতো। এইভাবে বলতে বলতে রাজার মন একসময় বিষিয়ে গেল। রাজা রানীর কথাতে সুনন্দাকে গ্রামে পাঠিয়ে দিল। রাজকন্যা সুনন্দা সেই অচেনা গ্রামে একা একা চারিদিকে ঘুরে বেড়াতে লাগলো। তার না আছে খাবার, না আছে কোনো আশ্রয়। রানী ছেলেদের সম্পর্কেও অনেক খারাপ খারাপ কথা এরপর রাজাকে আরো বেশি করে বলতে লাগলো। একসময় রাজা তার 11টি ছেলেকেই ত্যাগ করে দিল। কিন্তু তাতেও রানীর মনে খুশি ছিল না। সে চাইছিল সেই রাজার ছেলেদেরকে একদম রাজ্য থেকে বাইরে কোথাও পাঠিয়ে দিতে। নতুন রানী কিন্তু মনে মনে অনেক জাদু জানত। সে একদিন জাদু করল আর ছেলেগুলোর উদ্দেশ্যে বলল, ইংচিং বিং ফুরুত। মুহূর্তের মধ্যেই সেই ছেলেগুলো বন্য পাখি হয়ে গেল, রাজহাঁস হলো। এক কথায় রাজপুত্ররা সব রাজহাঁসে পরিণত হলো। 11টি চমৎকার দেখতে বুনো রাজহাঁস। তারপর তারা হঠাৎ উড়ে চলে গেল। রানী খুব খুশি হলো। এতদিনে রানী মনে শান্তি পেল। দিন যায়, মাস যায়, এরপর বছরও পার হলো। এদিকে সুনন্দা যে গ্রামে ছিল, সেই গ্রামে বিভিন্ন জায়গায় রাস্তায় ঘুরতে ঘুরতে সে এক মুনির কাছে গিয়ে পৌঁছেছিল। সেখানে মুনি তার স্ত্রীকে নিয়ে আশ্রমে বসবাস করত। সেই আশ্রমেই সুনন্দা ঠাঁই পেয়েছিল। এই কয়েকটা বছর সে সেখানেই কাটিয়েছে। এখনো অবশ্য সুনন্দা সেখানেই থাকে। এবছর তার বয়স হয়েছে 15। একদিন রাজার হঠাৎ তার ছোট্ট মেয়ে সুনন্দাকে দেখার জন্য মনটা ছটফট করছিল। সে তক্ষুনি লোক ডেকে পাঠালো। লোকেদেরকে বলল, সুনন্দাকে যে গ্রামে দিয়ে এসেছিল রানী, সেই গ্রামে যেতে, খুঁজে বার করতে তাকে। দূতেরা সঙ্গে সঙ্গে গেল সেই গ্রামে। জানতে পারল একটি আশ্রমে মনির কাছে সে থাকে। সেখানে গিয়ে সুনন্দাকে তারা বলল, রাজামশাই তোমায় দেখতে চান, তোমাকে একবার রাজবাড়ি যেতে হবে। সুনন্দা খুব খুশি হলো। তার পিতা তাকে আবার ফিরে পেতে চেয়েছে। সে খুশিতে আনন্দে রাজপথের দিকে এগোতে শুরু করলো। কিন্তু রাস্তায় ছদ্মবেশে ছিল সেই দুষ্টু রানী। সে সুনন্দাকে দেখেই তার মুখে কাঠবাদামের কালচে রস ঢেলে দিল। এরপর তার চুলগুলো সব এলোমেলো করে দিল। সুনন্দা কিছু বুঝে ওঠার আগেই রানী তার কাজ করে দিল। এরপর সুনন্দা যে প্রাসাদে ঢুকলো, রাজা সুনন্দাকে একদমই চিনতে পারল না। সুনন্দা শেষে রাজপ্রাসাদ থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো। সুনন্দার মন এত খারাপ ছিল, সে আর গ্রামের রাস্তা না ধরে কাঁদতে কাঁদতে ভুল করে একটা জঙ্গলের রাস্তা ধরে ফেলল। আকাশে তখন সূর্য ডুবে যাবে। এরকম সময় একটা বনের পথ ধরে কাঁদতে কাঁদতে চোখ মুছতে মুছতে সুনন্দা ভীষণ দুঃখ মনে হাঁটছিল। হঠাৎ যখন সন্ধে নেমে গেছে, সুনন্দা লক্ষ্য করল সে তো ভুল পথে এসেছে। এটা তো তার সেই গ্রামের রাস্তাটা নয়। সুনন্দা চারিদিকে তাকিয়ে দেখল কি বিশাল গভীর অরণ্য। কি করবে সে এখন কিছুই বুঝতে পারছে না। এত ঘন কালো অন্ধকার জায়গা দেখে তার বুকের ভেতরটা ধুকপুক করছিল। খুব ভয় লাগছিল তার। সে কি করবে? একটা গাছের তলায় বসল। ক্লান্ত হয়ে গেছিল সে। অনেকটা পথ পায়ে হেঁটেছে তো। আর এত দুঃখের পরে এত কান্না, তাতে চোখগুলো যেন ঘুমে আচ্ছন্ন হয়ে যাচ্ছিল। হঠাৎ সে ঘুমিয়ে পড়ল। দেখতে দেখতে রাতটা পার হয়ে গেল। সুনন্দার রাতে ঘুম ভাঙল না। একবারে যখন ঘুম ভাঙল তখন ভোর। সুনন্দা চোখ খুলে দেখল
বিশাল গভীর অরণ্য। সূর্যের আলো ঝলমল করছে অনেক উঁচুতে। বড় বড় লম্বা লম্বা গাছ। সামনে একটা নদী বইছে। একটু জল পান করার জন্য সুনন্দা নদীর কাছে গেল। দেখল নদীর জলটা কি স্বচ্ছ, ঝকমক করছে। সুনন্দা হাতে করে নিয়ে একটু জল পান করলো। তার এত ভালো লাগলো, সে ভাবল সে এখানে স্নান সারবে। এরপর যেই সুনন্দা নদীতে নামলো স্নান করার জন্য, জলে ডুব দিল, তার মুখে সব কালি ধুয়ে গেল। সে আগের মতো দেখতে হয়ে গেল। স্নান সেরে সে উঠে এলো নদী থেকে। তারপর সে ভাবছিল কোন রাস্তাটা ধরবে। অনেকগুলো রাস্তা, কিন্তু কোন রাস্তাটা ধরলে সে এই বনের থেকে বেরোতে পারবে সে ঠিক বুঝে উঠতে পারছিল না। তারপর ৩-৪টে রাস্তার মধ্যে সে একটা রাস্তা ধরেই ফেলল, আর সেটাকে ধরে হাঁটতে শুরু করলো। সে কিছু দূরে গিয়ে একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখতে পেল। সেখানে একটা বুড়ি বসে আছে। সুনন্দা বুড়িকে দেখে একটু সাহস পেল। সে তার কাছে গিয়ে বলল, আমি না পথ ভুল করে এই জঙ্গলের মধ্যে চলে এসেছি। কোন পথটা দিয়ে গেলে আমি জঙ্গল থেকে বেরোতে পারবো একটু বলবেন? ঠাকুমা, সুনন্দার মিষ্টি গলার স্বরে খুব ভালো লাগলো বুড়ির। সে বলল, তুই কোথায় থাকিস মা? তখন সুনন্দা সব কথা খুলে বলল। বুড়ি বলল, তাহলে তোর এরকম অবস্থার কারণ কে? তখন সুনন্দা নতুন রানীর কথা বলল। ওই বুড়িও জাদু জানতো। সে বলল, তোর ভাইদেরকে প্রাসাদ থেকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছে ওই নতুন রানী। তারা এখন বুনো হাঁস হয়ে গেছে, জানিস? সুনন্দা তো শুনে অবাকই হয়ে গেল। সে বলল, তাহলে ঠাকুমা, কিভাবে আমার ভাইদেরকে আমি ফিরে পাবো? তখন ঠাকুমা তার বলল, সাগর সৈকতে তারা আছে। 11টি হাঁস, 11টি সোনার মুকুট পরে। সেই সোনার মুকুট পরা বুনো হাঁস দেখলেই তুই বুঝবি ওগুলো তোর ভাই দাদারা। তখন সুনন্দা বলল, সাগর সৈকত সেটা কোনখানে আছে? সুনন্দাকে তখন বুড়ি বলল, এই যে সামনে নদীটা দেখলি, তুই স্নান করে এলি, সেই নদী ধরে সোজা সোজা হাঁটবি। একসময় দেখবি নদীটা সাগরে পড়েছে। সেইখানেই তুই পাবি সাগর সৈকত। বিশাল বড় এলাকা। সেখানেই তুই পাবি তোর ভাই দাদাদের, বুনো হাঁসেদের। বুড়ির কথা শুনে বিদায় নিয়ে সুনন্দা এগুলো সাগর সৈকতের রাস্তা ধরে যাওয়ার জন্য। নদীটা পার হওয়ার পর সুনন্দা দেখল একটা বিশাল বড় জায়গা, যেখানে নদী মিশেছে সাগরের সাথে। সে কিভাবে খুঁজে পাবে তার ভাইদেরকে? সে এদিকে ওদিকে চারিদিকে তাকালো, কোথাও কোনো বুনো হাঁস দেখতে পেল না। তারপর সে ভাবল সে কিছুক্ষণ অপেক্ষা করবে। বসে থাকলো সাগর সৈকতের সামনেই। সন্ধে হবে হবে এমন সময় সে দেখল আকাশ থেকে 11টি বুনো হাঁস নামছে উড়তে উড়তে। সোনার মুকুট পরা 11টা বুনো হাঁস মুহূর্তের মধ্যে উড়ে উড়ে আকাশ থেকে মাটিতে নামলো। কি সাদা বুনো হাঁসগুলো, যেন ধপধপ করছে। সুনন্দা ছুটে গিয়ে তার ভাই দাদাদেরকে, মানে ওই বুনো হাঁসগুলোকে 2 হাতে করে জড়িয়ে ধরল আর অনেক কান্না করতে লাগলো। সুনন্দা কোনো রকমের রাতটা সেইখানে কাটিয়ে ভোর হতেই তাড়াতাড়ি বুনো হাঁসগুলোকে নিয়ে সেই বুড়ির কুঁড়ে ঘরের সামনে এসে বুড়িকে ডাক দিল। বুড়িকে সে বলল, ঠাকুমা, ঠাকুমা, আমার দাদা ভাইদের পেয়েছি। বুড়ি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এসে সুনন্দাকে দেখে খুব খুশি হলো। সে বলল, বাহ, খুব ভালো হয়েছে, তুই ওদের পেয়ে গেছিস। সুনন্দা বলল, কিন্তু ঠাকুমা, আমি কিভাবে ওদেরকে মানুষে পরিণত করব? ঠাকুমা বলল, ওদেরকে মানুষ রূপে ফিরিয়ে আনতে গেলে প্রথমে সবুজ দ্বীপে যেতে হবে। সবুজ দ্বীপে নদীর মাঝে আছে একটা বিশাল বড় দ্বীপ। সেই দ্বীপটা পুরো সবুজ, তাই জন্যেই সেই জায়গাটার নাম সবুজ দ্বীপ। সেই দ্বীপের মধ্যে একটা বড় পাতার ওপর আছে 11টি সবুজ মণি। সেই সবুজ মণি এনে তাদের মুকুটের মধ্যে যদি লাগিয়ে দেওয়া হয়, তারা আবার মানুষে পরিণত হবে। কিন্তু তা আনতে শুধু তুইই পারবি সুনন্দা। সুনন্দা বুড়ির কাছে আশীর্বাদ নিয়ে আর বুনো রাজহাঁসগুলোকে সেখানে রেখে বেরিয়ে পড়ে সবুজ দ্বীপের উদ্দেশ্যে। বুড়ির বলে দেওয়া রাস্তা ধরে ধরে সুনন্দা সবুজ দ্বীপে পৌঁছে যায়। কিন্তু সবুজ দ্বীপে পৌঁছে গেলেও সে মণিগুলো দেখতে পায় না, কারণ তখন সন্ধে নেমে এসেছে আর রাত্রিবেলা মণি খোঁজা যাবে না। রাতটা কোনো রকম ওখানেই কাটাতে হবে সুনন্দাকে। ভোর হলেই সে মণিগুলো খুঁজবে, তাই জন্য সে অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে রাত হয়। সুনন্দা এরপর রাত্রিবেলা একটা গাছের ডালে চেপে বসে। সেই ডালের ওপর চেপেই সে ঘুমোতে থাকে।
কোনো রকমে রাতটা কাটিয়ে ফেলবে বলে। সুনন্দার ঘুম লেগেছিল। এমন সময় হঠাৎ সে দেখে তার গায়ের কাছে কি একটা সরসর করে চলছে। চোখটা খুলে দেখে এক বিশাল বড় সাপ। সাপটি অবশ্য সুনন্দাকে কোনো রকম ভাবে কামড় দেওয়ার চেষ্টা করেনি। সে অন্য একটা ডালের কাছে ছিল, আর তার শরীরটা এত লম্বা ছিল যে শরীরের কিছু অংশ সুনন্দার কাছে চলে এসেছিল। সেই নড়াচড়া করার জন্যই সুনন্দার ঘুমটা ভেঙে যায়। সুনন্দা কিন্তু ভয় খায় না সাপটাকে দেখে। সে নিস্তব্ধে চুপ করে থাকে, যাতে সাপটা কোনোভাবেই বুঝতে না পারে যে এখানে কোনো মানুষ আছে। কোনো রকম বিন্দুমাত্র নড়াচড়া সুনন্দা করেনি। সুনন্দার কিন্তু বুকের ভেতরে খুব ভয় করছিল। হঠাৎ সুনন্দা দেখল সাপটাকে কেউ আঘাত করেছে, একটা বিশাল বড় ক্ষত। সুনন্দার বুকের থেকে যেন সব ভয় নিমিষে চলে গেল, আর সেখানে মায়া দয়ায় পরিপূর্ণ হয়ে গেল। ওই ক্ষত দেখার পর সুনন্দা সাপটাকে একটুও ভয় করল না। সে সাপটার কাছে গিয়ে সাপটাকে হাতে তুলে নিল, তারপর হালকা করে হাত বুলিয়ে দিচ্ছিল সেই ক্ষতর জায়গাটায়। গাছের থেকে কিছু পাতা সে ছিঁড়ে নিয়ে সেই পাতার রসটা সাপের ক্ষত জায়গায় সে লাগিয়ে দিল। এত সাহস তো তার মধ্যে ছিল না, কিন্তু কিভাবে কি হলো সুনন্দা কিছুই বুঝতে পারল না। কয়েক মুহূর্তের মধ্যেই সে সাপটার প্রতি এত দয়া মায়া দেখালো। কোথা থেকে এলো এই দয়া মায়া, কোথা থেকে সে সাপকে হাতে নেওয়ার সাহস দেখালো, সেটাও সে বুঝতে পারল না। যেন নিজে থেকেই সব হয়ে গেল। সাপটার ক্ষত জায়গাতে যেই সুনন্দা পাতার রসটা লাগিয়ে হালকা হাতে হাত বুলিয়ে দিচ্ছিল, অমনি চমৎকার আলো ছেটা দিয়ে সাপটা একটা রাজকুমারে পরিণত হলো। সুনন্দা তো অবাক হয়ে গেল, মুহূর্তের মধ্যেই সাপ আবার এত বড় মানুষ কি করে হলো। সে তখন বলল সে রাজকুমার। এক অভিশাপে সে সাপ হয়েছিল, আর তার অভিশাপ থেকে আজ সে মুক্ত হলো। সুনন্দার ভালোবাসার ছোঁয়া, মায়া দয়া ভরা স্পর্শ সেই সাপকে মুক্ত করেছে। সে পুনরায় মানুষ হয়েছে। সে হলো বিক্রমপুরের রাজকুমার। রাজকুমার সুনন্দাকে অনেক ধন্যবাদ জানালো, আর সুনন্দাকে দেখার পর রাজকুমার আর চোখ ফেরাতে পারছিল না। কি অপূর্ব দেখতে সুনন্দা। সুনন্দাও রাজকুমারকে দেখার পর একটু লজ্জা লাগছিল। রাজপুত্র এরপর প্রশ্ন করল সুনন্দাকে, হে কন্যা, তুমি এখানে কেন? এই নির্জন দ্বীপে তুমি কেন এসেছো? তখন সুনন্দা বলল, তার দাদা ভাইদেরকে বুনো হাঁস করে দিয়েছে জাদু করে ওই নতুন রানী, তাই জন্য এখান থেকে সে সবুজমণি নিয়ে যাবে। রাজপুত্র বলল, সবুজমণি? সে তো আমি জানি কোথায় আছে, তোমায় আমি নিয়ে যাব সেই জায়গায়। সুনন্দা শুনে খুব খুশি হলো। এরপর রাজকুমার আর সুনন্দা ভোর হওয়ার অপেক্ষা করল। যেই ভোর নামল, সুনন্দাকে নিয়ে রাজকুমার গেল সবুজ দ্বীপে এক গুহার মধ্যে। সেখানে রাখা 11টি সবুজমণি নিয়ে রাজকুমারের সাথেই সুনন্দা ফিরল বুড়ির কাছে। বুড়ি সুনন্দাকে দেখে তো খুব খুশি হলো। তারপর সুনন্দা রাজকুমারের সাথে পরিচয় করিয়ে দিল বুড়ির, আর সব কথা খুলে বলল। সুনন্দার সাহস থেকে বুড়ি খুব খুশি হয়ে সুনন্দাকে অনেক প্রাণ ভরে আশীর্বাদ করল। এরপর সুনন্দা তাড়াতাড়ি করে তার 11টি বুনো হাঁস দাদা ভাইদের মাথাতে যে সোনার মুকুট ছিল তাতে দিয়ে দিল 11টি সবুজমণি। মুহূর্তের মধ্যে তারা আবার মানুষ রূপে ফিরে এলো। সুনন্দা তার ভাই দাদাদেরকে দেখে খুবই আনন্দিত হলো। এরপর সবাইকে জড়িয়ে ধরে সে কি কান্না, খুশি আর আনন্দ, তার সাথে কান্নার চোখের জল সব যেন মিলেমিশে একাকার। সুনন্দা তার ঠাকুমাকে বলল, তাকে আর এই জঙ্গলের মধ্যে থাকতে হবে না, সে এরপর রাজপ্রাসাদে গিয়েই যেন থাকে। রাজপ্রাসাদে তার 11টি দাদা ভাইদের আর ঠাকুমাকে রাজকুমারকে নিয়ে সে গেল তার বাবার সামনে। বাবাকে গিয়ে সব কথা খুলে বলল, কিভাবে ওই নতুন রানী 11টা বুনো হাঁসে পরিণত করেছিল ওই রাজপুত্রদের। রাজা শোনার পর খুবই দুঃখ বোধ করল। সে বুঝতে পারল তার সন্তানদের ওপর কত ঝড় গেছে, আর সে কিভাবে অন্ধ হয়ে চোখে পটি বেঁধে ভুল ধারণাকে মনে নিয়ে রানীর কথা শুনে দিনের পর দিন কাটিয়েছে। রাজা এরপর বলল, নতুন রানী তার নিজের কর্মফল পেয়েছে, তাকে আমাকে আর শাস্তি দিতে হবে না। নতুন রানীর এক ভীষণ জটিল অসুখ হয়েছে, সে আর চলতেও পারে না, বিছানা থেকে নামতেও পারে না। সে সারাদিন বিছানাতেই শুয়ে থাকে আর কান্না করতে থাকে। রাজকুমারী সুনন্দার একথা শোনার পর খুবই খারাপ লাগলো, আর তার 11টি ভাই দাদাদেরও।
এরপর তারা সকলে গেল নতুন রানীর কাছে তার সাথে দেখা করতে। নতুন রানী সবাইকে দেখে হাউ হাউ করে কাঁদতে থাকলো। আর সে কত খারাপ কাজ করেছে আজ সে বুঝতে পারছে, তার ফল সে পেয়েছে। এত কঠিন রোগ হয়েছে তার যে সে আর হাঁটাচলা করতেই পারে না। হাত জোর করে ছোট্ট সুনন্দার কাছে আর 11টি ভাইয়ের কাছে ক্ষমা চাইল নতুন রানী। নতুন রানীর এই অনুশোচনা দেখে তখন বুড়িমা বলল তার কাছে উপায় আছে, সে পারবে রানীকে সুস্থ করে দিতে। বুড়িমা এরপর বলল, রাজপুত্রের বাড়ি বিক্রমপুরে আছে এক বিশেষ গাছ রাজপ্রাসাদে। সেই গাছের পাতা জলের সাথে গুলে যদি খাওয়ানো যায় তাহলে রানী সুস্থ হবে। রাজপুত্র শোনা মাত্রই বাড়ি ফিরে গেল। তার বাবা মার সাথে দেখা করতে তার বাবা মা খুব খুশি হলো। রাজকুমার অভিশাপ মুক্ত হয়েছে। এরপর রাজকুমার নিয়ে এলো তার বাড়ির থেকে সেই গাছের পাতা। রানীকে গুলে খাওয়াতেই কয়েক ঘন্টা পর রানী উঠে দাঁড়ালো। রানীকে এত সুস্থ অবস্থায় দেখে সবাই খুব খুশি হলো। রানী নিজের কর্মফল পেয়েছে। সে সবার কাছে ক্ষমা চেয়ে তার সন্তানদেরকে বুকে টেনে নিল। এরপর আর কি, রাজপ্রাসাদে খুশির জোয়ার নেমে এলো। রাজ্যের সব প্রজারা খুশি হলো। রাজার আদেশে বিশাল এক উৎসবের আয়োজন করা হলো। রাজা সুখে শান্তিতে এরপর তার কন্যাকে এবং 11টি পুত্র সন্তানকে নিয়ে দিন কাটাতে শুরু করলো।